প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো আর কিছুদিন পরেই তোমরা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছ। এই দ্বিতীয় ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন সাজেশান দিয়ে চলেছি। আজ আমি তোমাদের ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায় থেকে এমসিকিউ টাইপের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুব বেশি। তবে এটুকু বলবো যে শুধুমাত্র এই প্রশ্নগুলি দেখে গেলেই যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এমনটা নয়, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে অবগত করা যে এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি আসে, তোমরা যেন প্রত্যেকেই সঠিক উত্তর দিয়ে আসতে পারো দ্বিতীয় ইউনিট টেস্টে, সে বিষয়ে তোমাদেরকে বদ্ধপরিকর হতে হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আমার বার্তা, প্রতিটি প্রশ্ন খুব ধরে ধরে তোমরা প্রিপারেশান নেবে এবং তোমাদেরকে স্মৃতির মণিকোঠায় এই প্রশ্নগুলিকে ভালোভাবে তুলে রাখতে হবে। এরপর আমরা একে একে ঊনবিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে যে 40টি এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করেছি সেগুলো একে একে আমি আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে জাতীয়তাবাদ হলো একটি, অপশান রয়েছে অবাস্তব ধারণা, ভাববাদী ধারণা, বৈপ্লবিক ধারণা এবং সামরিক ধারণা। এটার উত্তর হয়ে যাবে ভাববাদী ধারণা। তাহলে জাতীয়তাবাদ হচ্ছে কি না, ভাববাদী ধারণা। তারপরে রয়েছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো বেলগ্রেড সম্মেলন, ওয়াশিংটন সম্মেলন, মস্কো সম্মেলন, ভিয়েনা সম্মেলন। এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েনা সম্মেলন। এবং এই ভিয়েনা সম্মেলন হয়েছিল, প্রত্যেকে ভালো করে মনে রাখবে, 1815 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান আছে তালিরা বা তালির, মেটারনিক, যার প্রথম আলেকজান্ডার হার্ডেনবার্গ। এটার উত্তর হবে মেটারনিক। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক 1815 খ্রিস্টাব্দে যে ভিয়েনা সম্মেলন হয়েছিল তাতে তিনি সভাপতি ছিলেন। তারপর রয়েছে এদের মধ্যে কোন রাষ্ট্রটি বিগ ফোরের সঙ্গে যুক্ত ছিল না। বিগ ফোর বা 4 প্রধান, যেটা তোমাদের যে 2 নম্বরের সাজেশান অর্থাৎ 2, 4, 8 দিয়েছিলাম, সেখানে ওটা আমি উল্লেখ করেছিলাম। এখানে যে 4টে অপশান রয়েছে, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্স কিন্তু বিগ ফোরের মধ্যে ছিল না, কারণ ফ্রান্স হেরে গিয়েছিল। তারপরে কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন। অপশান আছে মেটারনিক, প্রথম আলেকজান্ডার, ক্যাসালোরি, পোপ। প্রত্যেকেই তোমরা জানো, এটা উত্তর হয়ে যাবে মেটারনিক। তারপর আছে রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না, এটি কার উক্তি, এটাও তোমরা অনেকেই জানো। অপশান আছে লুই ফিলিপ, নেপোলিয়ন এবং মেটারনিক। ভালো করে মনে রাখতে হবে, মেটারনিক হচ্ছে বলেছিলেন রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না। মেটারনিক খুব রক্ষণশীল ছিলেন, তিনি ঘড়ির কাঁটার বিপরীতে হাঁটতে চেয়েছিলেন, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ঘড়ির কাঁটার সঙ্গেই চলতে হয়, ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কিন্তু তার পতন অবশ্যম্ভাবী। তারপর রয়েছে কার্লসবার্গ ডিক্রি কবে ঘোষিত হয়। অপশান আছে 1815, 1819, 1824, 1830। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1824। 1824 সালে কার্লসবার্গ ডিক্রি ঘোষণা করে কে না, মেটারনিক। এবং এটা প্রথম জারি হয়েছিল জার্মানিতে, ভালো করে মনে রাখবে। তারপর রয়েছে কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত। অপশান আছে ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, নভেম্বর বিপ্লব। এটার উত্তর হয়ে যাবে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত। তারপর রয়েছে ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হতো। অপশান আছে বিসমার্ককে, প্রথম আলেকজান্ডারকে, মেটারনিককে, ক্যাভুরকে। এটা উত্তর হবে মেটারনিক। নেপোলিয়নের পতনের পর মেটারনিক ছিলেন
কি বলবো, সর্বনিয়ন্তা। ইউরোপের রাজনীতি তার দ্বারাই তখন নিয়ন্ত্রিত হতো, সেই জন্য তাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো। 10 নম্বর প্রশ্নে রয়েছে মেটারনিক যুগের সময়সীমা ছিল 1851 থেকে 1859, 1815 থেকে 1884, 1815 থেকে 1848, 1815 থেকে 1849। এটারও সঠিক উত্তর তোমরা অনেকেই জানো, এটা হয়ে যাবে 1815 থেকে 1848। এই 33 বছর ইউরোপের ইতিহাসে মেটারনিকের বা মেটারনিক যুগ নামে পরিচিত। তারপর রয়েছে ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরা, ক্যাসালোরি, মেটারনিক, নেপোলিয়ন। এটার উত্তর হবে তালেরা। ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি তাহলে কে ছিলেন? তালেরা। তারপর রয়েছে 19 শতকের গোড়ার দিকে ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। একথা বলেছিলেন, অপশান আছে মেটারনিক, ম্যাথসিনি, ক্যাভুর, গ্যারিবোল্ডি। এটার উত্তর হবে মেটারনিক। মেটারনিক বলেছিলেন 19 শতকের গোড়ার দিকে ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। তারপর রয়েছে 10ম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন, অপশান আছে পলিগন্যাক, ক্যাভুর, বিসমার্ক, লেনিন। যে 4টি অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পলিগন্যাক। হ্যাঁ, এই 10ম চার্লসকে ইনি হলেন ফ্রান্সের বুর্ববংশের রাজা। তারপর আছে ফ্রান্সের জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট কে ছিলেন? অপশান আছে অষ্টাদশ লুই, 10ম চার্লস, লুই ফিলিপ, গিজো। এটার উত্তর হবে 10ম চার্লস। তাহলে ফ্রান্সে যখন জুলাই বিপ্লব হয় সেই সময় ফরাসি সম্রাট, যেটা উপরে আমরা জানলাম 10ম চার্লসের পরিচিতি, যে তিনি তখন জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট ছিলেন। তারপর 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল জার্মানিতে, রাশিয়ায়, ফ্রান্সে, ইংল্যান্ডে। এরা সঠিক উত্তর তোমরা পারবে ফ্রান্সে। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তারপর জুলাই মনার্কি প্রতিষ্ঠিত হয় 1820, 1830, 1840, 1848। এটার উত্তর হবে 1830। জুলাই মনার্কি বা জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ওই জুলাই বিপ্লবের সময়ে, কারণ জুলাই বিপ্লবের মধ্য দিয়েই জুলাই মনার্কি বা জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? লুই ফিলিপ, ষোড়শ লুই, অষ্টাদশ লুই, পঞ্চদশ লুই। ইনি, এটার সঠিক উত্তর হচ্ছে লুই ফিলিপ। ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল যার হাত ধরে, তিনি হলেন লুই ফিলিপ। 18 নম্বর প্রশ্নে রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তৃতীয় নেপোলিয়ন, লুই ফিলিপ, 10ম চার্লস, লুই নেপোলিয়ন। এটার উত্তর হবে লুই ফিলিপ। জুলাই বিপ্লবের সময় বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তার প্রতিষ্ঠা হয়েছিল বা তিনি ফরাসি সম্রাট হয়েছিলেন। ফেব্রুয়ারি বিপ্লব অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে যে ফেব্রুয়ারি বিপ্লব হয় তখন ফ্রান্সের রাজা কে ছিলেন? না, লুই ফিলিপ। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে হন? অপশান আছে লা মার্টিন, মার্টিন, থিয়ার্স, লুই নেপোলিয়ন। এটার উত্তর হবে লা মার্টিন। তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন লা মার্টিন। তারপর রয়েছে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1946, 47, 48, 52 খ্রিস্টাব্দে। ফ্রান্সে তাহলে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, এটার সঠিক উত্তর হবে 1852 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে এ সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থের প্রেক্ষিত হল 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, বাস্তিল দুর্গের পতন, প্যারি কমিউন, আর রয়েছে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড। এটা মানে এ সিভিল ওয়ার ইন ফ্রান্স এই গ্রন্থের প্রেক্ষিত হচ্ছে প্যারি কমিউন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিপ্লবের বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে? অপশান আছে 1748, 1948, 1848 এবং 1648। খুবই সহজ প্রশ্ন এবং পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। 1848 সঠিক উত্তর। তাহলে 1848 খ্রিস্টাব্দকে বলা হয় বিপ্লবের বছর। তারপর রয়েছে তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বছরটি হলো 1792, 1830, 1848, 1870। এটা সঠিক উত্তর হবে 1870।
তোমরা অনুধাবন করতে পারছো যে একবার সাম্রাজ্য ছিল, অর্থাৎ রাজতন্ত্র ছিল, সেখান থেকে প্রজাতন্ত্র, আবার সাম্রাজ্য গঠিত হলো, তারপরে আবার দেখা গেল কি 1870 সালে তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। আপস অ্যান্ড ডাউন ফ্রান্সের ইতিহাসে এটা আমরা বেশি করে দেখতে পাই। তারপর রয়েছে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1782, 1792, 1848, 1884। এটার সঠিক উত্তর হয়ে যাবে 1792। তাহলে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। 25 নম্বরে রয়েছে রিসর্জিমেন্টো পত্রিকাটি সম্পাদনা করেন ম্যাথসিনি, ক্যাভুর, গ্যারিবোল্ডি, বিসমার্ক। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাভুর। ক্যাভুর রিসর্জিমেন্টো পত্রিকাটি সম্পাদনা করেন। তারপর রয়েছে লাল কোর্তা বাহিনীর নায়ক কে ছিলেন? প্রতিটা প্রশ্নই কিন্তু বাছাই করা, নতুন করে যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ওই প্রশ্নটা মাঝারি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ এরকম মতন ব্যাপার নয়। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে যেতে হবে। এখান থেকেই কিন্তু তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তাহলে লাল কোর্তা বাহিনীর নায়ক কে ছিলেন? ম্যাথসিনি, কাভুর, বিসমার্ক, গ্যারিবোল্ডি। এটার সঠিক উত্তর হয়ে যাবে গ্যারিবোল্ডি। গ্যারিবোল্ডি লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন। তারপরে রয়েছে ফ্রান্সের সর্বশেষ বুর্ব রাজা। বুর্ব হচ্ছে একটা বংশ, ফ্রান্সের বুর্ব বংশ। সেই সর্বশেষ বুর্ব রাজা কে ছিলেন? অপশান আছে 16 লুই, 18 লুই, 10ম চার্লস, লুই ফিলিপ। এটা সঠিক উত্তর হয়ে যাবে 18 লুই। তাহলে ফ্রান্সের সর্বশেষ বুর্ব রাজা ছিলেন 18 লুই। 28 নম্বর প্রশ্নে রয়েছে ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা হলেন কাইজার প্রথম উইলিয়াম, কাইজার দ্বিতীয় উইলিয়াম, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল, যার দ্বিতীয় নিকোলাস। চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। তাহলে ঐক্যবদ্ধ ইটালির প্রথম রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। তারপর রয়েছে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাৎসিনিকে বলা হয়, ক্যাভুরকে বলা হয়, ভিক্টর ইমানুয়েলকে বলা হয়, গ্যারিবোল্ডিকে বলা হয়। এটার উত্তর হবে ক্যাভুর। ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। তারপর রয়েছে কার্বোনারি হলো জার্মানির গুপ্ত সমিতি, রাশিয়ার গুপ্ত সমিতি, তুরস্কের গুপ্ত সমিতি, নাকি ইটালির গুপ্ত সমিতি? এটা সঠিক উত্তর হবে ইটালির গুপ্ত সমিতি। কার্বোনারি, যেটা আমি 2 নম্বরে ইতিমধ্যেই রেখেছি। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যদি এই ভিডিওটা তোমরা প্রথম দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আরও আগের যে ভিডিও, অর্থাৎ যেখানে আমি সামগ্রিক সাজেশান দিয়েছি 2, 4 এবং 8 নম্বর, এবং আরও নবম শ্রেণীর আমার রয়েছে, মানে অধ্যায়ভিত্তিক সাজেশান রয়েছে, যেটা আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো, তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া নামক সমিতি গঠন করেন কে? অপশান আছে মাৎসিনি, ক্যাভুর, গ্যারিবোল্ডি, লুই কসুত। এটার উত্তর হবে ক্যাভুর। ক্যাভুর অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া এই সমিতি গঠন করেছিলেন। পরের প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? অপশান আছে বিসমার্ককে, মেটারনিককে, নেপোলিয়নকে, ক্যাভুরকে। এটার উত্তর হবে বিসমার্ককে। বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। এর পাশাপাশি আমি একটা প্রশ্ন স্কিপ করে চলে আসছি, কূটনীতির রাজপুত্র। এটা ভুল করে জাদুকর লিখেছিলাম, কিন্তু দেখলাম রিপিট হয়ে যাচ্ছে, তখন কূটনীতির রাজপুত্র এই প্রশ্নটা আমি রেখেছি। এখানে অপশান আছে বিসমার্ককে, নেপোলিয়নকে, ক্যাসালোরিকে এবং ক্যাভুরকে। এখানে কিন্তু উত্তর কিন্তু নেই, ঠিক আছে। মেটারনিককে কূটনীতির রাজপুত্র বলা হয়, সেটা তোমরা একটু লিখে নিবে বা একটু ভালো করে মনে রাখবে যে কূটনীতির রাজপুত্র হচ্ছে মেটারনিক এবং কূটনীতির জাদুকর তিনি হলেন বিসমার্ক। তারপর জার্মানির ঐক্যের প্রয়োজনে বিসমার্ককে কটি যুদ্ধ করতে হয়? অপশান আছে 3টি, 4টি, 5টি, 6টি। এটার উত্তর হয়ে যাবে 3টি। তারপর রয়েছে রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন মেটারনিক, বিসমার্ক, যার আলেকজান্ডার রুসো। এটার উত্তর হবে বিসমার্ক। বিসমার্ক ব্লাড অ্যান্ড আয়রন অর্থাৎ রক্ত ও লৌহনীতি গ্রহণ করেছিলেন।
তারপর রয়েছে স্যাডোয়া যুদ্ধ হয়েছিল ডেনমার্ক ও রাশিয়ার মধ্যে, ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে, অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে, প্রাশিয়া ও রাশিয়ার মধ্যে। এটার উত্তর হবে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। এবং মনে রাখবে 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল না অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, ইউরোপের রুগ্ন ব্যক্তি বা মানুষ কাকে বলা হয়? অপশান আছে মেটারনিককে, রাশিয়াকে, নেপোলিয়নকে, তুরস্ককে। এটার উত্তর হবে তুরস্ককে। তুরস্ক তখন ক্ষমতার দিক দিয়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল, সেই জন্য তখন তাকে ব্যঙ্গ করে ইউরোপের রুগ্ন মানুষ বা ব্যক্তি বলা হয়। তারপর রয়েছে হেটাইরিয়া ফিলিকে কি? অপশান আছে ইটালির বুদ্ধিজীবী সংস্থা, গ্রিসের গুপ্ত সমিতি, ইংল্যান্ডের সেনানিবাস, রাশিয়ার বিদ্যালয়। এটার উত্তর হয়ে যাবে গ্রিসের গুপ্ত সমিতি। ভালো করে মনে রাখবে হেটাইরিয়া ফিলিকে তাহলে কি না গ্রিসের গুপ্ত সমিতি। তারপর রয়েছে হাঙ্গেরির ম্যাৎসিনি। ম্যাৎসিনি নামে পরিচিত কে? হাঙ্গেরির ম্যাৎসিনি নামে কে পরিচিত? অপশান আছে লুই ব্লাঁ, লুই কসুত, লুই ফিলিপ, লুই নেপোলিয়ন। এটার উত্তর হবে লুই কসুত। লুই কসুত যিনি হাঙ্গেরির ম্যাৎসিনি নামে পরিচিত। হাঙ্গেরি একটা দেশ। আচ্ছা, শেষ প্রশ্ন, মুক্তিদাতা যার বলা হয়? প্রথম আলেকজান্ডারকে, দ্বিতীয় আলেকজান্ডারকে, তৃতীয় আলেকজান্ডারকে, লুই ফিলিপকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নর মধ্য দিয়ে আজকের আলোচনা আমি শেষ করলাম। এখানে উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমরা অনেকেই জানো, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এই ছিল আজকের উপস্থাপন। খুব ভালো করে তোমরা দ্বিতীয় পার্বিকের জন্য ঊনবিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে যে 40টি এমসিকিউ টাইপের আমি প্রশ্ন দিলাম সেগুলো ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আশা করি এই অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে, মানে আসবে এটা তোমরা জানো, তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমরা কমন অবশ্যই পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী আমি যে ভিডিওগুলো দেবো সেখান থেকে তোমরা বঞ্চিত না হও এবং তোমরা জানো সেগুলো তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, এবং অবশ্যই লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই।